প্রায় হচ্ছে 20টার মতো আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং লাল তালিকাভুক্ত করা হয়েছে। কারো কারো আপনি যদি দেখেন 99%, 98% এরকম খেলাপি ঋণ। আইনগতভাবে যদি বলেন যে আসলে ডিপোজিটররা এখান থেকে কি পরিমাণ টাকা পেতে পারে বা কিভাবে আসলে এই ডিসবার্সমেন্টগুলি হবে? যদিও বলা হচ্ছে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন, কিন্তু গত 7-8 বছরে আমরা দেখেছি তারা টাকা পয়সা ফেরত পায়নি এবং কবে ফেরত পাবে, কিভাবে ফেরত পাবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো প্ল্যান পরিকল্পনা নাই। আওয়ামী লীগ সরকারের সময়ে শুধুমাত্র কয়েকটি ব্যাংকেই যে বড় রকমের দুর্নীতি হয়েছে তা নয়, বরং দেশের বেশ কিছু আর্থিক কোম্পানিতেও বড় রকমের দুর্নীতির শিকার হতে হয়েছে। ফলে এই প্রতিষ্ঠানগুলোতে যারা ডিপোজিট রেখেছিলেন তারা গত কয়েক বছর ধরেই সেই প্রতিষ্ঠানগুলো থেকে তাদের টাকা ফেরত পাননি। নানাভাবে চেষ্টা করেও এসব প্রতিষ্ঠানকে দাঁড় করানো সম্ভব হয়নি। ফলে সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের 9টি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হবে। প্রশ্ন হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোকে অবসায়ন করা হলে বা বন্ধ করে দেওয়া হলে ডিপোজিটরদের কি হবে এবং এই কোম্পানিগুলোর যারা শেয়ার হোল্ডার রয়েছেন তারা কি আদৌ কোনো টাকা ফেরত পাবেন? যারা এসব কোম্পানিতে চাকরি করছেন তাদের ভবিষ্যৎ আসলে কি? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। মেহেদী, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ আপনাকে। আপনি রিপোর্ট করেছেন যে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হচ্ছে। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে খারাপ হলো, কবে এগুলি খারাপ হলো আসলে? আচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করছিলেন কবে খারাপ হয়েছে, এটা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো খারাপ হয়েছে। আমি যদি পিছনে ফিরে যাই 2014-15 সাল থেকে এই প্রতিষ্ঠানগুলোতে যেসব পরিচালকরা ছিলেন, অর্থাৎ যারা প্রতিষ্ঠানগুলো চালাতেন, বিভিন্ন ব্যবসায়ী বা অন্যান্য পরিচালক, তারা এই প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে ঋণ নিয়েছে, অর্থাৎ নামে ঋণ নিয়েছে বা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ঋণ নিয়েছে। আমি যদি আপনাকে বলি, যেটা আপনার হয়তো মনে থাকবে, যে আমরা পিকে হালদারের কথা শুনেছি। পিকে হালদার একটি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, আরও কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তিনি 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3,500 কোটি টাকা লুট করেছে বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে। তো এইভাবেই এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর ধরে লুটপাটের কারণে খারাপ হয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও এই লুটপাটের সাথে বা ঋণ অনিয়মের সাথে জড়িত ছিল। সেসব বিষয় যখন বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন প্রতিবেদনে সামনে চলে আসে, তখন থেকেই এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি যে আসলে ধুঁকছে এবং গত অন্তত 3-4 বছর ধরে আমরা দেখছি যে তারা আসলে কোনো টাকা ফেরত দিতে পারছে না। তার মানে তারা কিন্তু সময় পেয়েছে বেশ কিছুদিন যে ঘুরে দাঁড়াতে পারে কিনা, তারপরও ঘুরে দাঁড়াতে পারলো না। এর কারণ কি? এর কারণ হচ্ছে, আপনি যদি দেখেন, প্রত্যেকটা প্রায় হচ্ছে 20টার মতো আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং লাল তালিকাভুক্ত করা হয়েছে। যে এটা নিয়ে আমরা রিপোর্টও করেছি। অর্থাৎ এই আর্থিক প্রতিষ্ঠানগুলো খুবই খারাপ অবস্থায় বা বিপজ্জনক অবস্থায় আছে। কারো কারো আপনি যদি দেখেন 99%, 98% এরকম খেলাপি ঋণ, অর্থাৎ তারা যে ঋণ দিয়েছে তার 99%ই খারাপ হয়ে গিয়েছে, অর্থাৎ লুটপাট করা হয়েছে। এবং আমরা দেখছি আমানতকারীরা তাদের দাঁড়ে দাঁড়িয়ে প্রতিদিন ঘুরছে, কিন্তু তাদের টাকা ফেরত পাচ্ছে না। আসলে এই যেসব লোন বের হয়ে গিয়েছে শেল কোম্পানির মাধ্যমে বা অনিয়মের মাধ্যমে, সেই টাকাগুলো ফেরত না আসার কারণে প্রতিষ্ঠানগুলো আর ঘুরে দাঁড়াতে পারেনি। আমরা যেটা দেখেছি, আমরা যে ব্যাংকিং সেক্টরে যেটা দেখছি, যে ব্যাংকিং সেক্টরের প্রতি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বা মনোযোগটা কি একটু বেশি, সেই তুলনায় এনবিএফআই থেকে একটু মনোযোগ কম মনে হচ্ছে আপনার কাছে? আপনি সঠিক বিষয়টা তুলে ধরেছেন। বাংলাদেশ ব্যাংক আমরাও দেখছি বেশ কয়েক বছর ধরে ব্যাংকিং সেক্টর নিয়েই, অর্থাৎ ব্যাংকিং সেক্টরটা তো বড় সেক্টর। আমি যদি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর বা এই সেক্টরটা দেখি, এখানে যেটা টোটাল ঋণ রয়েছে ৭৮,০০০ বা ৭৫,০০০ কোটি টাকার মতো, সেটা আমরা দেখি একটা ব্যাংকেই, একটা বড় ব্যাংকের একটা ব্রাঞ্চেই এই ঋণের পোর্টফোলিও আছে। অর্থাৎ এই সেক্টরটা খুবই ছোট হলেও এখানে অনেক আমানতকারী জড়িত, অনেক প্রতিষ্ঠান জড়িত। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমরা যেটা দেখেছি বিগত বছরগুলোতে এই সেক্টরে একেবারেই খুব একটা নজর দেয়নি।
বাংলাদেশ ব্যাংকে ব্যাংকিং সেক্টর নিয়ে ব্যস্ত থাকার কারণে এই সেক্টরে তারা নজর না দেওয়ার কারণে এই সেক্টরটার আজকে এই অবস্থা। আমরা দেখেছি বেশ কিছু ব্যাংকে টাকা ছাপিয়ে হোক বা অন্যভাবে হোক তারল্য সহায়তা দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠান খাতগুলোতে কোনো এ ধরনের তারল্য সহায়তা দেওয়া হয়নি। এটাও একটা কারণ। এবং ব্যাংকিং সেক্টর যে খারাপ অবস্থায় গিয়েছে সেটারও একটা ইম্প্যাক্ট এই খাতে পড়েছে। অর্থাৎ আপনি যদি দেখেন প্রায় সব আর্থিক প্রতিষ্ঠানই তারা ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ব্যাংক থেকে তারা ঋণ নিয়ে বা ফান্ড নিয়ে সেই ফান্ড আবার বিভিন্ন প্রতিষ্ঠানকে বা বিভিন্ন গ্রাহককে লং টার্মে দিয়ে থাকে। এই যে আমাদের 9টা প্রতিষ্ঠান এখন অবসায়নে যাচ্ছে, এর ফলে আসলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার কারা হবে? আসলে এটার ক্ষতির শিকার সবাই হবে, ওভারঅল ইকোনমি ক্ষতির শিকার হবে। সর্বপ্রথম ক্ষতির শিকার হবে আমানতকারীরা। অর্থাৎ আমানতকারীরা, যদিও বলা হচ্ছে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন, কিন্তু গত 7-8 বছরে আমরা দেখেছি তারা টাকা পয়সা ফেরত পায়নি, এবং কবে ফেরত পাবে, কিভাবে ফেরত পাবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো প্ল্যান পরিকল্পনা নাই। এছাড়া শেয়ারধারীরা ক্ষতিগ্রস্ত হবে। সার্বিকভাবে এটার ইম্প্যাক্ট সাধারণ মানুষের উপর পড়বে, ইকোনমির উপর পড়বে। এই কারণে আমি বলি সবাই ক্ষতিগ্রস্ত। এই এনবিএফআই গুলোতে তো একটা বড় রকমের আমানত রয়েছে বিভিন্ন ব্যাংকের, রাইট? সাধারণ মানুষের যেমন আমানত রয়েছে, ব্যাংকেরও কিন্তু একটা আমানত বড় অঙ্কের রয়েছে। সুতরাং যখন এমনিতেই ব্যাংকিং সেক্টর অবস্থা খুব খারাপ, তার মধ্যে আবার যখন তারা এই এনবিএফআই গুলোতে রাখা তাদের এই অর্থগুলো ফেরত পাবে না ঠিকভাবে, তখন তো ব্যাংকের অবস্থা আসলে এটার উপর ইম্প্যাক্ট পড়বে। রাইট, এটা দুইটা সেক্টরই একে অপরের সাথে জড়িত। আমরা যখন এই 9টি আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে রিপোর্ট করি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে তারা প্রাথমিক পরিকল্পনা নিয়েছে এবং সরকারও নীতিগত অনুমোদন দিয়েছে। তো এখন বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে প্রায় 8-9 হাজার কোটি টাকা চাইবে। এই টাকা দিয়ে যতটা সম্ভব ডিপোজিটরদের বা অন্যান্য যারা পাওনাদার আছে তাদের পাওনা পরিশোধ করার চেষ্টা করা হবে। সেটা কিভাবে হবে, এটা আপনি আইনগতভাবে যদি বলেন যে আসলে ডিপোজিটররা এখান থেকে কি পরিমাণ টাকা পেতে পারে বা কিভাবে আসলে এই ডিসবার্সমেন্টগুলি হবে? এই অবসায়ন প্রক্রিয়া অথবা বন্ধ প্রক্রিয়া হচ্ছে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 এর আওতায় বা এর অধীনে এই 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন হবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে অবসায়ন কিভাবে করবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমোদন নিয়ে হাইকোর্টে আবেদন করবে। হাইকোর্ট যখন আবেদন গ্রহণ করবে তখন এই অবসায়ন প্রক্রিয়া হাইকোর্টের মাধ্যমে চলবে এবং একজন অবসায়ক নিয়োগ দেওয়া হবে। তিনি সমস্ত পাওনাদারদের নিষ্পত্তি কিভাবে পরিশোধ হবে বা কি করবে সেই পরিকল্পনাগুলো নেবেন। তো এই আইনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সর্বপ্রথম টাকা পাবে হচ্ছে এই প্রতিষ্ঠানে এই অবসায়ন প্রক্রিয়ার সাথে জড়িত যারা, এবং এই খরচ বহন করা হবে। তারপর সরকার যদি কোনো পাওনা থাকে এই প্রতিষ্ঠানগুলোর কাছে, অর্থাৎ বকেয়া ট্যাক্স, ভ্যাট, সেগুলো পরিশোধ করা হবে। তারপর পরিশোধ করা হবে কর্মচারীদের, এখানে এমপ্লয়ি বা কর্মচারী যারা ছিল তাদের বেতন আদি পরিশোধ করা হবে। তারপর পরিশোধ করা হবে আমানতকারীদের এবং সর্বশেষ পরিশোধ করা হবে শেয়ার হোল্ডারদের। অর্থাৎ সবাইকে পরিশোধ করার পরে যদি কোনো সম্পদ অবশিষ্ট থাকে সেটা আনুপাতিক হারে শেয়ার হোল্ডারদের দেওয়া হবে এবং ডিপোজিটরদেরও আনুপাতিক হারে দেওয়া হবে। তাদের যে পরিমাণ ডিপোজিট সেটার আনুপাতিক হারে, হয়তো তারা সেটার পুরোপুরি নাও পেতে পারে। এই যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আসলে কিছু প্রতিষ্ঠানের 98-99% আসলে অ্যাসেট ব্যাড লোন হয়ে গিয়েছে, সুতরাং এখান থেকে আলটিমেটলি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? কারণ তাদের টাকা তো অলমোস্ট নাই বললেই চলে। তো সরকার হয়তো 8-9 হাজার কোটি টাকা দিবে, সেটা থেকে আর কত টাকাই বা পাওয়া সম্ভব? রাইট, এটা ঠিকই বলেছেন যে আসলে এটা একটা অনিশ্চয়তা এবং এটা বাংলাদেশ ব্যাংক কেবল পরিকল্পনা করেছে, কবে বাস্তবায়ন হবে। আমরা দেখি বাংলাদেশের সব কিছুই একটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। অর্থাৎ এটা কবে বাস্তবায়িত হবে, হাইকোর্টে গেলে সেখানেও একটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে। আদৌ কত টাকা পাবে এটা পেলেও সম্ভবত তারা যে পরিমাণ ডিপোজিট রেখেছে তার তুলনায় সেটা খুবই বেশি হবে না। রাইট, এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ তাদের যে পরিমাণ ডিপোজিট রয়েছে সবাই সেই পরিমাণ
ফেরত নাও পেতে পারে। আচ্ছা, ডিপোজিটের বিপরীতে যে একটা ইন্স্যুরেন্সের কথা আছে, যে 1 লাখ টাকার ইন্স্যুরেন্স, সেটার ডিসবার্সমেন্টটা কিভাবে হয়, বা এটা কে কত টাকার ভিত্তিতে 1 লাখ টাকা পাবে? রাইট, আপনি যেটা বলছিলেন ডিপোজিট ইন্স্যুরেন্স যে আইন, যে এটা হচ্ছে এটাও বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশ ব্যাংক এটা সংশোধন করেছে। অর্থাৎ কেউ যদি আগে যার যত ডিপোজিট থাকুক সে সর্বোচ্চ 1 লাখ টাকা পাবে এই থেকে, ফান্ড থেকে। সেটাকে এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংক এটাকে দ্বিগুণ করেছে, অর্থাৎ 2 লাখ টাকা। যার যত ডিপোজিটই থাকুক না কেন, কম থাকলে সে তো পুরোটাই পাবে, অর্থাৎ এর বেশিও যদি থাকে সে সর্বোচ্চ 2 লাখ টাকা এই ফান্ড থেকে পাবে। তো এইটা এখনও বাস্তবায়ন হয়নি, অর্থাৎ এই আইনটা সংশোধনী আনা হয়েছে এবং আইনটা হলে তারা এখান থেকে পাবে। আসলে যারা কোটি কোটি টাকা রেখেছেন তাদের জন্য 2 লাখ টাকা খুবই অল্প। আমি আরেকটা প্রশ্নে আসি, যে এই এনবিএফআই গুলিতে, 9টি এনবিএফআই তে কিন্তু অনেক মানুষ আছেন যারা চাকরি করেন, তাদের আসলে ভবিষ্যৎ কি? একটা অনিশ্চিত ভবিষ্যৎ বলা যায়, কারণ বাংলাদেশে আপনি জানেন এমনিতেই কর্মসংস্থানের খুবই অভাব। তো সেখানে ব্যাংকিং সেক্টর বা আর্থিক প্রতিষ্ঠান খাত বড় একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিল। তবে এই 9টি প্রতিষ্ঠান অবসয়নে গেলে তারা হয়তো তাদের বকেয়া পাওনা ফেরত পাবেন, বা তাদের যে রুলস অনুযায়ী তারা তাদের সুবিধা পাবেন, কিন্তু তারা হয়তো ভবিষ্যতে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। আসলে এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে দাঁড় করানো কি আসলে সম্ভব ছিল, নাকি মানে সরকারের কি পুরোপুরি মানে মনোযোগ, বা আপনি কি মনে করেন যেটা হয়তো আরো কিছু কাজ করা হলে এগুলোকে দাঁড় করানো সম্ভব ছিল? আচ্ছা, এখানে এটা একান্তই আমার ব্যক্তিগত মত যে অন্য কোনো উপায়ে আসলে আমি দেখছি না যে ছিল। কেননা আপনি যদি দেখেন যে ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে, আমরা দেখছি অনেকগুলো ব্যাংক বাজেট থেকে সাপোর্ট দিয়ে, তারপরে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে তাদেরকে দিয়েছে, কিন্তু আলটিমেটলি সেই ব্যাংকগুলো কিন্তু এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। তারা কিন্তু সেই সরকার যে টাকা দিয়েছে সেই টাকাও কিন্তু অনেক ক্ষেত্রে বা অনেক ব্যাংকের ক্ষেত্রে লুটপাট হয়েছে, আমরা যেটা দেখেছি। তো মার্জার প্রক্রিয়াও একটি দীর্ঘ প্রক্রিয়া, এখানেও অনেক প্রক্রিয়া মেনটেন করতে হয়। সো সেই বিবেচনায় আমি যদি বলি অবসায়ন প্রক্রিয়া ঠিকই আছে। আপনি যদি আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখেন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, সেখানে হরহামেশাই অবসায়ন হচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনও আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন হয়েছে এটা দেখিনি। তবে এটা যদি বাস্তবায়ন হয়, বর্তমান যে সিদ্ধান্তটা, এটাই হবে বাংলাদেশে প্রথম কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক অবসায়নের ঘটনা। তার মানে আসলে বিনিয়োগকারীকে যখন সে টাকা রাখবে তাকেই বুঝে শুনে রাখতে হবে যে আমি আসলে কোথায় রাখছি টাকা। এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যে যাদের কারণে আসলে এনবিএফআই গুলির আজকের এই অবস্থা, যাদের কারণে হাজার হাজার ডিপোজিটরদের অবস্থা, আপনি বললেন যে তারা আদৌ টাকা ফেরত পাবে কিনা বা কতটুকু পাবে সেটা খুবই অল্প, শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে, তারা কি আইনের আওতায় আসবে নাকি তারা আসলে পার পেয়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, রাইট, যেটা বলছিলেন, হ্যাঁ অবশ্যই আমানতকারী বা শেয়ার হোল্ডার তাদের বিচার বিশ্লেষণ করতে হবে। এখন গুগল করলেই আপনি অনেক তথ্য পেয়ে যাচ্ছেন, পত্রিকার পাতায় চোখ রাখলেই অনেক কিছু জানতে পারছেন। তো বিচার বিশ্লেষণ বা বুঝে শুনেই তাকে বিনিয়োগ করতে হবে। কেউ যদি আপনি দেখেন খুব উচ্চ ইন্টারেস্ট দিচ্ছে, আপনার উচিত হবে না আপনি সেখানে হুট করে বিনিয়োগ করা, আপনার দেখে শুনে বিনিয়োগ করতে হবে, তাহলেই আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে। আপনার ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরতে হবে না। তো আপনি সর্বশেষ যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে এর দায় কার, অথবা তাদের কি শাস্তি হবে কি না। আমরা দেখেছি বাংলাদেশে যেটা আইন আছে এবং তার বাস্তবায়নটা অনেক ক্ষেত্রেই নাই, অনেক ক্ষেত্রেই আমরা দেখি না, বা অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে তারা পার পেয়ে যায়, বা অনেক ক্ষেত্রে তারা বিচারের দীর্ঘসূত্রিতার কারণেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেটা করতে পারে, এসব পরিচালক যারা এই ঋণের নামে টাকা পয়সা লুটপাট করেছে সব প্রতিষ্ঠান থেকে, তাদের কোনো আর্থিক প্রতিষ্ঠানে যাতে আর পরিচালক না হতে পারে সে ধরনের তারাই দেখতে পারে। এবং বাংলাদেশ ব্যাংক যেটা করে, দুদকে বা সিআইডি বা অন্যান্য গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে তাদেরকে রেফার করে যে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। তো এটা করে থাকে, এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে আমরা দেখছি। কিন্তু এই যে শাস্তির ক্ষেত্রে এটা অনেক দীর্ঘসূত্রিতার কারণে এটা অনেকেই ধরাছোঁয়ার
বাইরে থেকে যায়। তার মানে এই ডিরেক্টরদের যে অন্যান্য ব্যবসা রয়েছে দেশে, সেই ব্যবসাগুলোকে কিন্তু বিক্রির মাধ্যমে বা সেইগুলোকে সিজ করার মাধ্যমে কিন্তু এই ডিপোজিটরদেরকে টাকা ফেরত দেওয়া সম্ভব। সরকারের সেদিকে নজর দেওয়া প্রয়োজন। ধন্যবাদ মেহেদী আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। একটি দেশের অর্থনীতিতে ব্যাংকের পাশাপাশি সহায়ক ভূমিকা হিসেবে বড় ভূমিকা রাখতে পারে এনবিএফআই। সুতরাং এই এনবিএফআই গুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে এবং আর কখনো যেন দুর্নীতি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডেইলি স্টারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।